আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। সিরাজগঞ্জ গাইবান্ধায় বন্যা পরিস্থিতি অবনতি ও কুড়িগ্রামে অপরিবর্তিত, বন্যা কবলিত 15 জেলার 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর বললেন প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়ায় জাতির পিতার স্মৃতি বিজড়িত বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন। কোটা সংস্কার আন্দোলনে বিএনপি ভর করছে দাবি আওয়ামী লীগের। শিক্ষার্থীদের বিক্ষোভ ন্যায্য ও যৌক্তিক বলছে বিএনপি। এমপি আনার হত্যায় আখতারুজ্জামান শাহীন মূল পরিকল্পনাকারী বলে নিশ্চিত ডিবি। আলামত নষ্ট সহ হত্যার প্রতিটি ধাপে সহায়তার তথ্য। রাজনৈতিক জবাবদিহিতার অভাবে গভীর সংকটে অর্থনীতি মনে করেন অর্থনীতিবিদরা। সরকার গণমাধ্যমকে ব্যবহার করছে অভিযোগ। এবং বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত গ্র্যান্ড মাস্টার জিয়া। দাবা অঙ্গনের নক্ষত্রের আকস্মিক পতনকে অপূরণীয় ক্ষতি বললেন সতীর্থরা। প্রিয় দর্শক, এছাড়া নিটোল টানা বিশেষ সংবাদে যা থাকছে। মুকেশ আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতির খবর। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নদ নদীর পানি বেড়ে সিরাজগঞ্জ ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অপরিবর্তিত রয়েছে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি। বৃষ্টি কমে যাওয়ায় উন্নতি হয়েছে সিলেট বিভাগের। বন্যা কবলিত জেলাগুলোর মানুষ পানিবন্দী কয়েক লাখ। প্রিয় দর্শক, প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে দেখুন রাজীব আহমেদের রিপোর্টটি। সিরাজগঞ্জের দুটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা নদীর পানি। জেলার কাজীপুর, সদর, বেলকুচি, চৌহালি ও শাহাদাতপুর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছেন। এসব এলাকায় রাস্তাঘাট, হাটবাজার ও বসতভিটায় পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। জেলার প্রায় 408 হেক্টর জমির ফসল ডুবে গেছে। কামাই কাজি করা কষ্ট, গরু ছাগল পালা কষ্ট, বাজারঘাট করা কষ্ট, চলাফেরা করা কষ্ট, খাওয়া দাওয়া, এই যে পানি ফুনি টিউবওয়েল পর্যন্ত তোলা যাইতেছে। বেগুন, লাউ, মনে করেন ডাটা, যত ডেরুস সব কিছু আমাদের এই ফসলের তলায় গেছে, আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। গাইবান্ধার প্রধান প্রধান নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলা সদরের 5টি, সুন্দরগঞ্জের 7টি, সাঘাটার 8টি ও ফুলছড়ি উপজেলার 7টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে। ব্রহ্মপুত্র, যমুনা ও ঘাঘট নদীর পানি বাড়ায় চর ও দ্বীপচরের প্রায় 29,000 পরিবার পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। বাড়িঘর অনেক ভাসে ভাসে গেছে, আবার গরু ছাগলের খুব কষ্ট। হ্যাঁ, আবার আমাদের চলাফেরা মানে যানবাহন খুব সমস্যা। ঘুরা টুরা বানায় জায়গায় জায়গায় আমরা আশ্রয় নিতেছি, গরু বলছি জায়গায় জায়গায় বান্ধিতেছি, টং দিয়েছি, টঙ্গেও কুলাইতেছে, জায়গায় কত হারা গেছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি চিরমারি, নুনখাওয়া ও হাতিয়া এবং পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এসব এলাকায় পানিবন্দী প্রায় 1.25 লাখ মানুষ। সমানে পানি বাড়তেছে, এখন গরু বাছুর, হাঁস মুরগি এগুলো নিয়ে কোথায় যাবো, মানুষ সেটাও কোথাও যাবে, ঠিক মতো পাকশাক করে খাইতেও পারতেছে না। 3 দিন ধরে পানির মধ্যে দাঁড়ে, মনে করেন যে কোনো উপায় নাই। বৃষ্টিপাত কমে আসায় সুরমার পানি কমে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। বন্যা পরিস্থিতিতে পানিবন্দী হয়ে প্রায় 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। সচিবালয়ে সাংবাদিকদের প্রতিমন্ত্রী জানান, দেশের 15 জেলা এই মুহূর্তে বন্যা কবলিত। এসব জেলায় পর্যন্ত নগদ 3 কোটি 10 লাখ টাকা ছাড়াও চাল, শুকনো খাবার দেওয়া হয়েছে। আগামী মাসে আরও একটি বন্যার পূর্বাভাস রয়েছে বলেও জানান তিনি।
আমাদের কাজ চলমান। ভবিষ্যতে যদি আরও বিস্তৃতি লাভ করে তখন আমরা সেখান থেকেও অ্যাড্রেস করব। আমরা 3,10,00,000 টাকা ক্যাশ দিয়েছি, আর আমরা 8,700 মেট্রিক টন চাল দিয়েছি, 58,500 প্যাকেট শুকনো খাবার দিয়েছি, 60 লক্ষ টাকা আমরা শিশু খাদ্য দিয়েছি। মহিবুর রহমান ত্রাণ প্রতিমন্ত্রীর কথা বলছিলেন। প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিমাডাঙ্গা মডেল প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে সবাইকে সেভাবে প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। পরে টুঙ্গিপাড়া পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিয় দর্শক, গোপালগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান বাবুলকে সঙ্গে নিয়ে মধু ত্রিপুরার ক্যামেরায় রিপোর্টে আরও জানাচ্ছেন নীলাদ্রি শেখর। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনায় হাতিখড়ি হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। এই স্কুলে ৪র্থ শ্রেণী পর্যন্ত পড়েন বঙ্গবন্ধু। পিতার স্মৃতি বিজড়িত বিদ্যালয়ে কন্যা। শনিবার সকালে স্কুলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় 2 ক্ষুদে শিক্ষার্থী। তাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু কন্যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন এই আয়োজন। স্কুলে এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধু কন্যা। এবং ছোট্ট সোনামণি, তোমাদের জন্য দোয়া আশীর্বাদ রইল। তোমরা লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যার দেশ চালাবে, তাই না? তোমাদের মাঝ থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী, বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। তাই আমি সেটাই বলি, আমার দোয়া আশীর্বাদ থাকবে। প্রধানমন্ত্রী বলেন, এদেশের মানুষের দুর্ভাগ্য ৭৫-এর পর ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে। মানুষের জানা উচিত কিভাবে স্বাধীনতা অর্জন হলো। পরনের ছিন্ন কাপড়, থাকার জায়গা নেই, চিকিৎসা পেত না, এটা ওনাকে খুব ব্যথিত করত। সেই জন্য বোধহয় ছোটবেলা থেকে উনি বড় হয়েছিলেন এবং এরপর থেকে মানুষের জন্যই তিনি কাজ করতেন। নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিচ্ছু দেখেননি, শুধু একটাই ছিল, এদেশের মানুষকে কিভাবে এই দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেবেন, কিভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা জন্য একটা সুন্দর জীবন পায়, সেটাই ওনার জীবনের লক্ষ্য। তা মনে করি আজকে যে উদ্যোগটা এখানে নেওয়া হয়েছে এবং এই যে যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাদের আঁকা ছবি দিয়ে অ্যালবাম করা বা যে ইতিহাসকে তুলে ধরা ছবির মাধ্যমে, ছবিটা আসলে কথা বলে এবং ইতিহাস জানার সুযোগ ছোট শিশুরা সুযোগ পাচ্ছে, সেটা করার জন্য আমি সত্যি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেখান থেকে টুঙ্গিপাড়া পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। স্থানীয় নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে মার্কেট পরিদর্শন করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এলাকার সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়ার মাল্টিপারপাস এই পৌর মার্কেট পরিদর্শন শেষে স্মৃতিবিজড়িত আশপাশের এলাকা তার সফর সঙ্গীদেরকে নিয়ে হেঁটে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে দিয়ে শেষ হল প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়ার 2 দিনের সফর। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর নিয়ে বিএনপি নেতাদের বিরূপ মন্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারত রাজনৈতিক আর চীন বাংলাদেশের উন্নয়নের বন্ধু। যাদের অর্থমন্ত্রী ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরত তাদের মুখে এসব কথা মানায় না বলেও মন্তব্য করেন তিনি। কোটা বিরোধী আন্দোলনে বিএনপি ভর করছে দাবি করে তিনি বলেছেন, এটি আদালতের এখতিয়ার, সরকারের এখানে কিছুই করণীয় নেই। আরও জানাচ্ছেন নাজিব বেগ। রাজধানীর বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রে 1 সপ্তাহের পাহাড়ি ফল মেলার উদ্বোধন করেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মেলা পরিদর্শন করেন তিনি। এরপর আলোচনা অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, পার্বত্য শান্তি চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করতে সময় লাগবে। এক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হলো জমির নিষ্পত্তি। সবচেয়ে জটিল হচ্ছে এই ভূমি সমস্যা। কোটা বিরোধী আন্দোলন নিয়ে বিএনপি রাজনীতি করতে চাইছে অভিযোগ করে এ নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। কোটার উপরে, কোটা আন্দোলনের উপর ভর করবে নীতিগত সিদ্ধান্ত। এটা তো কোর্টের ভার্ডিক্টের ব্যাপার। আমরা তো কোথাও এই কোটা রাখিনি। আমাদের তো ব্যবস্থা ছিল কোটা মুক্ত। তা আদালতে কারা মামলা করেছে? আদালতের না।
সেখানে আমাদের কি বলার আছে? প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যকে অন্তর্জালা উল্লেখ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন আমাদের উন্নয়নের বন্ধু। যেখানে সাহায্য দরকার সেখানে আমি সাহায্য কেন নেব না? এতে কারো কারো গাছ, কেউ কেউ অন্তর জ্বালায় উঠছে। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে জাতিসংঘে গিয়ে লাভ নেই জানিয়ে তিনি বলেন, এটি আদালতের এখতিয়ার। অসুস্থতা নিয়ে তারা রাজনীতি করেছে। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে সমর্থন জানিয়ে বিএনপি বলেছে, শিক্ষার্থীদের দাবি ন্যায্য ও যৌক্তিক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন প্রসঙ্গেও দলের নেতারা বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা চরম সংকটাপন্ন বলে সরকার শিক্ষকদের কাছ থেকে অন্যায়ভাবে পেনশনের টাকা তুলে নিতে চাচ্ছে। ভারতের সাথে সম্পর্ক বিষয়ে তারা বলেছেন, সরকার জনগণের কথা না ভেবে ভারতের কথাই ভাবছে। দেখুন জাকিয়া আক্তারের রিপোর্টটি। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ও নতুন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের চলমান আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে বিএনপি। তাদের আন্দোলন করছে, আমাদের নৈতিক সমর্থন আছে তাদের প্রতি। গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কোটা সংস্কার করে সাধারণ শিক্ষার্থীদের চাকুরির পথ সহজ করবে। পাশাপাশি অবিলম্বে নতুন পেনশন স্কিম প্রত্যাহারেরও আহ্বান জানান তিনি। আমাদের অবশ্যই এই ব্যাপারে আপনার পজিটিভ ব্যাপার থাকবে। আমরা যদি কখনো সরকারে যাই আর এটা যদি তখন পর্যন্ত টিকে থাকে, এটা আমরা বাতিল করবো। আমরা মনে করি কোটা আপনি মুক্তিযোদ্ধাদের জন্য কিছুটা থাকতে পারে, প্রতিবন্ধীর জন্য আর যে আপনার শহীদদের জন্য, তাদের জন্য, বাট নট 56%। এটা আপনাকে বড় জোর 5 to 10% হতে পারে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, পরনির্ভরশীল সরকার চীন সফরে যাওয়ার আগে ভারতের অনুমতি নিয়েছে। বাংলাদেশে কি হবে না হবে, বাংলাদেশে আমার স্বার্থে কোনটা আসতে হবে না হবে, সব কিছুর জন্য করবে বাংলাদেশ। সেখানে আজকে ভারত অনুমতি দিলে আমরা চায়না যেতে পারছি, ভারত অনুমতি দিলে আমরা বিভিন্ন চুক্তি করতে পারছি। ভারতের অনুমতি নির্ভর করছে। তার মানে আপনি তাকে যে আজকে যে ঘুষগুলো দিয়েছেন, সেই ঘুষের বিনিময়ে তিনি আপনাকে আজকে চায়না যাওয়ার অনুমতি দিয়েছে। আগামী দিনে নতুন কর্মসূচির মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন আরও গতিশীল করবে বলে জানিয়েছে দলটি। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এমপি আনার হত্যার মোস্ট ওয়ান্টেড আখতারুজ্জামান শাহিনই মূল পরিকল্পনাকারী বলে জানিয়েছেন ডিবি। ঢাকার গোয়েন্দা প্রধান জানিয়েছেন, কলকাতায় বাসা ভাড়া নেয়া, হত্যাকারীদের কলকাতায় জড়ো করা ও হত্যার পর আলামত নষ্ট করে কিলারদের নিরাপদে সরিয়ে ফেলার মতো সব কাজই করেছে শাহিন। আর মানবাধিকার কমিশন প্রধান বলেছেন, রহস্য উদ্ঘাটনে গোয়েন্দাদের আরও সহায়তা দিতে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। এনামুল কবির, রূপমের রিপোর্ট। ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা ঘটনায় ভারতে গ্রেপ্তার হয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর কলকাতার আদালতে হত্যায় জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছে 2 জন। আর ঢাকায় ডিবির হাতে আটক হয়ে রিমান্ডে জিজ্ঞাসার পর আদালতে দায় স্বীকার করেছে 5 জন। হত্যায় জড়িত আরও কয়েকজনের নাম জানিয়েছে তারা। গোয়েন্দারা বলছেন, এসবের মাধ্যমে তারা নিশ্চিত হয়েছেন আনার হত্যার মূল হোতা আখতারুজ্জামান শাহিন। সিয়ামের খরচ, সিয়ামকে আপার নেপাল ফিরিয়ে নেওয়া এবং পাশাপাশি শিমুল ভুইয়াকে এবং সিলাস সিংকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া এবং ফয়সাল মুস্তাফিজকে সর্বশেষ টিকিট দিয়ে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া, সমস্ত কাজগুলি কিন্তু করেছেন হলো শাহিন। এই জন্য আমরা আপাত দৃষ্টিতে তদন্তের প্রাথমিক পর্যায়ে আমরা শাহিনকেই মাস্টার মাইন্ড আমরা মনে করছি। এমপি আনার হত্যা রহস্য উদ্ঘাটনে বাংলাদেশ ভারত সমন্বয়ের উপর জোর দিয়েছেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান। এর প্রকৃত তদন্ত হওয়া একান্তই উচিত এবং রাষ্ট্রকেও সেক্ষেত্রে পরিপূর্ণ সহায়তা প্রদান করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এই তদন্তটি যত তাড়াতাড়ি পারা যায় সম্পন্ন করা উচিত এবং সেই ক্ষেত্রে ভারতীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখে এই তদন্ত কার্য সম্পন্ন করে যত দ্রুত সম্ভব এর একটা সুরাহা করা উচিত। আদালতে আসামিদের দেয়া স্বীকারোক্তিতে আরও যাদের নাম এসেছে তাদের গ্রেপ্তারে
বিশেষ অভিযানের কথা জানিয়েছে ডিবি। কার নির্দেশে ও কেন এই হত্যাকাণ্ড তা জানতে শাহিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের রাজধানী কাছে পূর্বাচলে বাগানবাড়ি নিজেদের জিম্মায় নিয়েছে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন দুদক। বাড়িটির দরজা সিলগালা করে বাড়ির মূল ফটকে তালা ঝুলিয়ে দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও দুদকের সমন্বিত দল। জব্দ করা হয় পূর্বাচলের দক্ষিণ বাগ এলাকার 24 কাঠা এলাকা জুড়ে নির্মিত লাল রঙের আলিশান ডুপ্লেক্স বাড়িটি। দুদকের আদেশে ওই বাগান বাড়ি ক্রোকের নির্দেশ দেন আদালত। রাজনৈতিক জবাবদিহিতার অভাবে অর্থনীতি ডুবতে বসেছে। সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করাই এই মুহূর্তের সবচেয়ে বড় অগ্রাধিকার বলে মনে করেন অর্থনীতিবিদদের একাংশ। নতুন অর্থবছরের বাজেট নিয়ে আলোচনায় তারা অভিযোগ করেন, সরকার অপতথ্য দিয়ে একটা ভাষ্য তৈরি করে তা প্রচার করে গণমাধ্যমকে বাধ্য করছে। এর মাধ্যমে মানুষ ভুলভাবে আশাবাদী হচ্ছে, তবে শেষ পর্যন্ত সেই আশাবাদী নাগরিকদের হতাশাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন আলোচকরা। প্রিয় দর্শক, সহকর্মী রিজভি নওয়াজের রিপোর্টটি দেখুন। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ নামে সংগঠনের উদ্যোগে অনলাইনে বাজেট 2024-25 কেমন হবে অর্থনীতির আগামী দিন শীর্ষক আলোচনা। 1 জুলাই থেকে বাস্তবায়ন শুরু হওয়া নতুন বাজেট কিভাবে খাদের কিনারা থেকে অর্থনীতিকে টেনে তুলতে পারে তা নিয়ে মতামত জানান বক্তারা। সবাই স্বীকার করি যে বাংলাদেশের বর্তমান পলিটিক্যাল সিচুয়েশন ইজ নট ডেমোক্রেটিক, নট অ্যাকাউন্টেবল। এই অলিগারদেরকে পুষতে গিয়ে আজকে যে আমাদের এই ডলার ক্রাঞ্চ হলো, তার একটা বড় কারণ তো টাকা পাচার। এটা এখন সরকার নিজে স্বীকার করে। আলোচনায় অংশ নেওয়া অর্থনীতিবিদরা বলেন, ফুলিয়ে ফাঁপিয়ে অর্থনীতি সূচকগুলো ভালো দেখানোর পরিকল্পনা বাংলাদেশের জন্য মারাত্মক পরিণতি নিয়ে এসেছে। ভুল তথ্য এবং অপতথ্যের মাধ্যমে যে ন্যারেটিভ বা বয়ান তৈরি করা হয় এবং যেটা আসলে বাংলাদেশের সংবাদপত্র বেশ ফেরি করে বেড়ায়। রাজনৈতিক জবাবদিহিতাটা যেখানে থাকে না, সেখানে ভালো কিছু আশা করাটা অনেকটাই বাতুলতা মনে হয় আমাদের কাছে। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদকের মতে, জনপ্রতিনিধিত্ববিহীন সরকারের কাছ থেকে ন্যায্যতা আশা করা অযৌক্তিক। যেহেতু অগ্রাধিকারের একটা দলিল, আমাদের অগ্রাধিকার হওয়া উচিত যে কর্মসংস্থান করা, নিঃসন্দেহে লুটপাট, দুর্নীতি এগুলো বন্ধ করা। এখন একটা জনপ্রতিনিধিত্বহীন সরকার, যেখানে আইনের শাসন নেই, যেখানে স্বচ্ছতা জবাবদিহিতা নেই, স্বচ্ছতা জবাবদিহিতার কাঠামো সম্পূর্ণ ভেঙে গিয়েছে। একটা স্বচ্ছতা জবাবদিহিতা তো হইলো ভোটের মাধ্যমে। প্রতি 5 বছর অন্তর অন্তর জনগণের কাছে ভোট ভিক্ষা করতে যখন আসে, তখন নিম্নমুখী জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয়। বাড়িয়ে দেখানো রপ্তানি আয়ের তথ্য ঠিক করার ফলে মোট দেশজ উৎপাদন জিডিপি কতটা কমবে সে বিষয়ে সরকারকে দায়বদ্ধ করার পরামর্শ দেন আলোচকরা। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। মোহাম্মদপুরে তাজমহল রোডে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। তার মৃত্যুকে দাবাড়ু অঙ্গনের নক্ষত্রের আকস্মিক পতন ও অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছেন ভক্ত ও ক্রীড়াবিদরা। 48তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ চলার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন জিয়া। আরও জানাচ্ছেন আদিল আহমেদ শান। শুক্রবার এনএসসিতে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে 12তম রাউন্ড চলার সময় খেলতে খেলতে হঠাৎই পড়ে যান গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান জিয়া। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক জিয়াকে মৃত ঘোষণা করলে শোক নেমে আসে ক্রীড়াঙ্গন জুড়ে। সকালে জাতীয় ক্রীড়া পরিষদে প্রথম জানাজার নামাজে ক্রীড়াঙ্গন ছাড়াও বিভিন্ন ক্ষেত্রের মানুষ শ্রদ্ধা জানান গ্র্যান্ডমাস্টার জিয়াকে। 15টি দাবা অলিম্পিয়াড ও 3 বারের এশিয়ান টিম চ্যাম্পিয়নশিপে অংশ নেয়া জিয়া 1993 সালে আন্তর্জাতিক মাস্টার ও 2002 সালে গ্র্যান্ড মাস্টারের খেতাব পান। এছাড়াও দেশ বিদেশে রয়েছেন নানা অর্জন। তার অকাল প্রয়াণে শোকাহত সতীর্থ ও ফেডারেশনের কর্তারা। আমি জাস্ট জিজ্ঞেস করবো যে জিয়া ভাই কি হয়েছে আর কি, ঠিক সেই মুহূর্তেই সে পুরোপুরি আর কি পড়ে গেল। তো এই সিনটা আসলে আমি সহজে ভুলতে পারবো না হয়তো। ক্রীড়াঙ্গনের পাশে তার প্রত্যেকটা সেকেন্ড, তার মুহূর্ত সে ব্যয় করছে, তো আমরা কিভাবে সবাই না থাকতে পারি? আপনি দাবাড়ু হন অথবা না হন, আমার দেখা বাংলাদেশের বেস্ট পারফর্মার দাবার জগতে। গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারের পাশে থাকার সংকল্প ক্রীড়াঙ্গনের শীর্ষ কর্তাদের। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আজকে যে কথাবার্তা হলে যেটা বুঝলাম, ওনার পরিবারের অর্থনৈতিক যে সমস্যাগুলো আছে
এই সমস্যার পাশে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন থাকবে। দাবা ফেডারেশনের সাথে আমরা সম্মিলিতভাবে একসাথে চেষ্টা করে কাজ করব ইনশাআল্লাহ। প্রয়োজন বোধ ওনারা যেখানে আমাদেরকে বলবেন সেখানে আমরা যাব। একটা ফান্ড রেজের দরকার আছে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। সারা বাংলাদেশের ক্রীড়াঙ্গন আজকে শোকা হয়েছে এবং বাংলাদেশের এটা অপূরণীয় ক্ষতি, জাতীয়ভাবে এটা অপূরণীয় ক্ষতি। তো আমরা সকলে মিলে আমরা ওনার পরিবারের জন্য একটা ফান্ড আমরা যদি রেজ করে আমরা দিতে পারি তাহলে পরিবারটাও ঠিক হয়ে যাবে। আর হচ্ছে ওনার ছেলেকেও আমরা নার্সিং করে আস্তে আস্তে আবার গ্র্যান্ড মাস্টার নিতে পারি কিনা আমরা চেষ্টা করব। জোহরের পর দ্বিতীয় জানাজার নামাজ শেষে মোহাম্মদপুরের তাজমহল রোডে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন বাংলাদেশের তারকা দাবাড়ু গ্র্যান্ড মাস্টার জিয়া। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। শীঘ্রই কঠিন সিদ্ধান্ত নিতে বললেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী স্টারমার। নবগঠিত মন্ত্রিসভার বৈঠকের পর প্রথম সংবাদ সম্মেলন। বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক, আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে আরও প্রশিক্ষণের তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামীকে আলোকিত করতে পিজিআরকে কাজ করে যেতে হবে। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অত্যাধুনিক অস্ত্র সরঞ্জামের অন্তর্ভুক্তির ফলে অপারেশনাল দক্ষতা আরও বাড়বে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। সমসাময়িক বৈশ্বিক প্রেক্ষাপটে নিরাপত্তা আজ একটি বহুমাত্রিক বিষয়ে পরিণত হয়েছে। নতুন নতুন তথ্য প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারণ এবং বহুমাত্রিকতাকে আরও বেশি বিস্তৃত করেছে। তাই এ বিষয়ে আপনাদের জ্ঞান ও দক্ষতাকে আরও শানিত করার প্রয়োজন রয়েছে। এজন্য প্রয়োজন অত্যাধুনিক সরঞ্জাম ও প্রশিক্ষণ। আমি জানি আপনারা প্রশিক্ষণকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেন। আপনাদের পেশাগত মান ও দক্ষতাকে আরও বিকশিত ও বিশ্বমানে পৌঁছাতে বিদ্যমান প্রশিক্ষণ কর্মসূচিকে প্রয়োজনে আরও জোরদার করতে হবে। মোহাম্মদ শাহাবুদ্দিন মহামান্য রাষ্ট্রপতি কথা বলছিলেন। প্রিয় দর্শক, এবারে আন্তর্জাতিক অঙ্গনে আপনাদের নিয়ে যাচ্ছি যুক্তরাজ্যে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে লেবার পার্টি কিয়ের স্টারমার এসে বলেছেন, জনগণের জন্য যথাযথ পরিষেবা নিশ্চিত করতে কঠিন সিদ্ধান্ত নিতে দ্বিধা করবেন না তিনি। কনজারভেটিভ পার্টি দীর্ঘ ১৪ বছরের শাসন শেষে ব্যাপক জনসমর্থন নিয়ে শুক্রবার ক্ষমতায় ফিরেছে লেবার পার্টি। গত কয়েক বছর ধরে টালমাটাল অবস্থায় থাকা যুক্তরাজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনাই নতুন প্রধানমন্ত্রীর সামনে বড় চ্যালেঞ্জ। সংবাদ সম্মেলনে স্টারমার বলেছেন, সরকারের সব বিভাগ যেন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারে সেজন্য ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রে ন্যাটো সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড এবং ওয়েলস সফরে বের হবেন। প্রিয় দর্শক, এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। দেশের প্রতিকৃত নাট্যদল থিয়েটার আবারও মঞ্চে এনেছে নাটক পোহালে সর্বরী। সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ হয়। হিন্দি ভাষায় সাহিত্যিক সুরেন্দ্র বর্মার রচনা থেকে নাটকটি অনুবাদ করেছেন অংশুমান ভৌমিক। নির্দেশনা দিচ্ছেন রামেন্দ্র মজুমদার, আর সংযুক্ত নির্দেশনা আছেন ত্রপা মজুমদার। নাটকটির পোশাক পরিকল্পনায় স্বাধীনতা পুরস্কার জয়ী অভিনয় শিল্পী ফেরদৌসী মজুমদার। নাটকটিতে অভিনয় করেছেন গুলশান আরা, মাহমুদা আক্তার লিটা, নাজমুন নাহার, নাজু, শামিয়া মহসিন, আপন আহসান, নূরে খোদা মাসুক সিদ্দিকী, শেকানুল ইসলাম শাহী, মুশফিকুর রহমান, সমীরুল আহসান, তানভীর হোসেন সমদানি, তানভীর সুইটি, তঞ্জুম আরা পল্লী, রাশিদুর রহমান, রবিন বসাক, ত্রপা মজুমদার, জোয়াদ্দার সাইফ এবং অন্যরা। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ।
মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের বিয়ের আনুষ্ঠানিকতা চলছে বেশ কয়েক মাস ধরেই। 12 থেকে 14 জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিয়ের মূল আনুষ্ঠানিকতা। ইন্ডিয়া টুডে জানিয়েছে মুম্বাইয়ে হতে যাওয়া এই অনুষ্ঠানেও বসবে তারার মেলা। বিয়েতে পারফর্ম করতে পারেন বিশ্ব সঙ্গীতের বড় 3 তারকা অ্যাডেল, ড্রেক ও লানা দেল রে। নিমন্ত্রণপত্র অতিথিদের কাছে পাঠানো হয়েছে সোনালী রঙের একটি বাক্সে করে। চকচকে এই বাক্সে ছিল শিল্প, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার মিশেল। গত 29শে জুন আম্বানিদের মুম্বাইয়ের বাসভবনে পূজার মধ্য দিয়ে অনন্ত এবং রাধিকার বিয়ের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। 12 জুলাই মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে চলবে 3 দিন ধরে। বিয়ের পরদিন হবে আশীর্বাদ এবং মঙ্গল উৎসব, আর পরদিন বিবাহ উত্তর সম্বর্ধনা। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। কুষ্টিয়ায় ধান চাল সংগ্রহ কার্যক্রম ধীর গতিতে চলছে। গুদামে জায়গা স্বল্পতা, চাল আনার পর ফেরত দেওয়া এবং ধানের দাম বেড়ে যাওয়া সহ নানা কারণে কমেছে সংগ্রহের গতি। গত 1.5 মাসে 40 ভাগ চাল সংগ্রহ হলেও ধান ক্রয় হয়েছে বরাদ্দ মাত্র 20 ভাগ। তারপরও 31শে আগস্টের মধ্যে 36,000 মেট্রিক টন চাল ক্রয় সম্ভব বলে মনে করছে জেলা খাদ্য বিভাগ। প্রিয় দর্শক, কৃষির পর এখন দেখবেন প্রকৃতি সংবাদ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে ঝিনাইগাতিতে এখনো পানিবন্দী প্রায় 25,000-এর অধিক মানুষ। রাস্তাঘাট, পুকুর আর ফসলি জমি তলিয়ে যাওয়ায় জীবন জীবিকায় নেমে এসেছে স্থবিরতা। পরিস্থিতি উন্নয়নে পর্যাপ্ত ত্রাণ ও কার্যকর ব্যবস্থার দাবি ক্ষতিগ্রস্তদের। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে। ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরো খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। দৈনিক আমার কাগজের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে উন্নয়ন প্রশাসন এবং গণমাধ্যম বিষয়ে সেমিনার হয়েছে। পত্রিকা সম্পাদক ফজলুল হক ভূঁইয়ার রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ ফিরোজ উদ্দিন খলিফা। এবারে খেলার খবর।